অবশেষে থানায় বসে ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদি হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। পানি ছিল, আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। উপরটা কি আপনাকে নিতে দিয়েছে যে আমার আন্দোলন ছেড়ে দিন, আপনি উত্তর হবে। প্রত্যেককে ধরবে ভাই, এটাই হচ্ছে বাস্তবতা। 5ই আগস্টের আগে পরে পুলিশ সদস্যদেরকে যারা ভিকটিম বানাইয়া ঘটনা ঘটাইছেন, আপনাদের প্রত্যেকের কিন্তু বিচার হবে। এটা আপনারা এখনো বোঝেন নাই, কারণ এটা খুব কাজের কাজ করছে। এটা করা জরুরি ছিল। তবে মাহাদিকে আটকের বিষয়টাকে আমি পজিটিভ হিসেবে দেখছি, কারণ সে এখানে স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছে তার অপরাধে। বাংলাদেশের বিহারিরা ব্যাপক কান্নাকাটি করতেছে, বাংলাদেশের তথাকথিত মৌলবাদী জিহাদি জঙ্গিরা ব্যাপক কান্নাকাটি করতেছে। জুলাই সন্ত্রাসে এই জঙ্গি উত্থানে সম্পৃক্ত প্রত্যেকটা ব্যক্তিবর্গ এবং এই সন্ত্রাসকে সমর্থন দেওয়া প্রত্যেকটা ব্যক্তিবর্গের আগামী দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। নির্বাচনের ব্যাপারে আন্তর্জাতিক কোনো চাপ নেই, কিন্তু আমরা নিশ্চিতই দেখছি যে কমনওয়েলথের চাপ রয়েছে, মার্কিন 5 কংগ্রেসম্যানের চিঠি, যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে, ভারতের চাপ রয়েছে, রাশিয়ার চাপ রয়েছে, এছাড়াও জার্মানি থেকেও বলা হয়েছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। যে কোনো মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা করতে যাচ্ছে। সেটা হতে পারে হরতাল, হতে পারে বিশাল বিশাল মিছিল, হতে পারে টোটাল ব্লকআউট, হতে পারে অসহযোগ আন্দোলনের মতো কোনো আন্দোলন। আওয়ামী লীগের দাবি তাহলে কি সত্য বৈষম্য বিরোধীরা সুবিধা করে দিল আওয়ামী লীগকে? 24-এর গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার একটি অভিযোগ সামনে আনার চেষ্টা করা হয়েছে। সেটি হচ্ছে আন্দোলন চলাকালে পুলিশ হোদা, পরিকল্পিতভাবে থানায় হামলা, লুটপাট এবং পুলিশ সদস্যদের মতো অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র নেতাকর্মীদের বিরুদ্ধে এনেছে আওয়ামী লীগ। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। পানি ছিল, আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আওয়ামী লীগের দাবি তাহলে কি সত্য বৈষম্য বিরোধীরা সুবিধা করে দিল আওয়ামী লীগকে? 24-এর গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার একটি অভিযোগ সামনে আনার চেষ্টা করা হয়েছে। সেটি হচ্ছে আন্দোলন চলাকালে পুলিশ হত্যা, দুর্বল, নিষ্ক্রিয় এবং মনোবলহীন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে থানায় হামলা, লুটপাট এবং পুলিশ সদস্যদের হত্যা করার মতো অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র নেতাকর্মীদের বিরুদ্ধে এনেছে আওয়ামী লীগ। এবার ঘটেছে এমন এক ঘটনা যাতে মনে হচ্ছে আওয়ামী লীগের সেই অভিযোগের উপর সত্যতার সিলমোহর দিল খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাই। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে, আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি। শুক্রবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় নিজেদের এক কর্মীকে ছাড়িয়ে আনার উদ্দেশ্যে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন। এই ঘটনা নিয়ে ছড়িয়ে পড়া একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদি হাসানকে বলতে শোনা যাচ্ছে, আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি, সেই জায়গায় প্রশাসন আমাদের লোক, আপনি আমাদের ছেলেকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আমাদের সঙ্গে বাক বিতণ্ডা করছেন, এখন বলছেন আন্দোলনকারী হয়েছেন, তো কি হয়েছে? আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে, আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম, আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই। বিবিসির রিপোর্ট থেকে জানা যাচ্ছে, 24-এর গণ আন্দোলন চলাকালে বাংলাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের 5ই আগস্টের অভ্যুত্থানের দিনে সংঘর্ষ, থানায় হামলা, পুলিশের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর পর সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর পুলিশ হত্যার দাবি নিয়ে দর কষাকষির এক নজিরবিহীন ঘটনা ঘটে। ওই দিন বিক্ষুব্ধ লোকজন বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট করে, পাশাপাশি আগুন ধরিয়ে দেয় এবং অর্ধশতাধিক পুলিশকে অবরুদ্ধ করা হয়। এর আগে সেখানে পুলিশের গুলিতে অন্তত 8 জন গ্রামবাসী নিহত হয়। পুলিশের গুলিতে মৃত্যুর পর হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে সেখানে থাকা সব পুলিশকে হত্যার হুমকি দেয়। দিনভর আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় এসআই সন্তোষ চৌধুরীকে বাছাই করে ছিনিয়ে নিয়ে থানা চত্বরেই পিটিয়ে হত্যা করা হয়। পরদিন 6 আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। 24-এ সে উত্তাল সময়ে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সারা দেশব্যাপী প্রায় 1,500-এরও কাছাকাছি সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়। এদের বেশিরভাগই আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় বলে অভিযোগ আছে। এই ধরনের অভিযোগে একটি মামলায় এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানা এবং পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে সেই সময় এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 15 পুলিশ সদস্য হত্যা, যাত্রাবাড়ি থানার ঘটনা, এছাড়া বানিয়াচং থানায় ছিনিয়ে নিয়ে এসআই সন্তোষ চৌধুরীর হত্যা ব্যাপক আলোচিত হয়।
আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার অভিযোগ করে দাবি করা হয়েছে আন্দোলন চলাকালে প্রচুর পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। দলটির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তালিকা না দেওয়া হলেও সংখ্যাটি হাজারের অধিক বলে দাবি করা হয়। তবে এ ব্যাপারে সরকার যে তালিকা প্রকাশ করেছে তাতে নিহত পুলিশ সদস্য 44 জন। সরকারি তালিকায় তাদের নাম পদবি সহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বানিয়াচং থানায় হামলা এবং পুলিশ সদস্যকে জ্বালিয়ে দেওয়ার ঘটনার উল্লেখ করার মধ্য দিয়ে এ ঘটনার দায় নিজেদের কাঁধে স্বপ্রণোদিতভাবে নিয়েছেন। ভবিষ্যতে তার বক্তব্য উদাহরণ হিসেবে বিবেচিত হবে বলে মনে করেন তারা। এ ব্যাপারে বিবিসিকে মানবাধিকার কর্মী এলিনা খান বলেছেন, একটা হত্যা যেটাই হোক না কেন সবকিছুরই কিন্তু একটা ডায়েরি থাকা উচিত এবং সেটা লিপিবদ্ধ হওয়া উচিত। সেটা থেকে কি ঘটনা ঘটেছিল তার তদন্ত হোক, চার্জশিট হোক অথবা ফাইনাল রিপোর্ট হোক, যেটাই হোক না কেন সেটারও কিন্তু থাকা উচিত, কারণ এটা তো ইতিহাস। এই ইতিহাস অনেক বছর যাবে। থানায় হামলা চালিয়ে পুলিশ হত্যার ঘটনায় মামলার এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। এ ব্যাপারে সরকারের অবস্থানও স্পষ্ট নয়। কিন্তু হবিগঞ্জের বৈষম্য বিরোধী নেতার বক্তব্য বারবার আওয়ামী লীগের অভিযোগ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পুলিশ হত্যার মতো বিষয় 24-এর 5 আগস্টের 1.5 বছর পরও চাপা পড়েনি। আজকে সারাদিন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদ দেখার পর আমার একটা পুরোনো দিনের গান মনে পড়তেছে, কান্দিস না রে বিন্দিয়া কি হবে আর কান্দিয়া। বাংলাদেশের বিহারীরা ব্যাপক কান্নাকাটি করতেছে, বাংলাদেশের তথাকথিত মৌলবাদী জিহাদি জঙ্গিরা ব্যাপক কান্নাকাটি করতেছে। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট এবং ক্রিকেটার যারা আছেন সাবেক বর্তমান, তারা ব্যাপক কান্নাকাটি করতেছে। কান্নাকাটির একটাই কারণ, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স IPL ক্রয় করেছিল 9 কোটি 20 লক্ষ রুপির বিনিময়ে, যেটা বাংলায় প্রায় 11 কোটির উপরে। মুস্তাফিজকে BCCI ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়েছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনের অন্যতম কারণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরসন করতে পারে নাই। শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের মালিক, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি মুস্তাফিজুর রহমান ভারতে ক্রিকেট খেলতে গেলে সেখানে তাকেও একটা মবের মধ্যে ফেলে দেওয়ার কথা বলেছে ভারতের সাধারণ মানুষ। তোমরা সারাদিন স্লোগান দিবা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইসলামাবাদ ইসলামাবাদ। তোমরা ভারতের 7 সিস্টার্স আলাদা করার জন্য সংগ্রাম করবা, বক্তব্য দিবা, শিলিগুড়ি করিডোর কেটে দিবা, দখল করবা, চিকেন নেক যেটাকে বলা হয়। তোমরা ভারতের পশ্চিমবঙ্গ দখল করবা, তোমরা ভারতের পতাকা পায়ের নিচে ফেলবা, তোমরা ভারতের জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করবা, তোমরা ভারতের আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য উগ্রপন্থী চরমপন্থী জঙ্গি গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে একসাথে কাজ করবা। আর তোমার দেশের একজন ক্রিকেটারকে ভারতবর্ষ সেখানে নিয়ে খেলাবে, আবার তার বিনিময়ে দেবে ভারতীয় রুপি। টাকা কি গাছে ধরে? অনেকেই বলতেছে ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত না। ওরে বাবারে বাবা, মনে নাই পাকিস্তানের সাথে একমাত্র রাজনৈতিক ইস্যুর কারণে প্রথম IPL এর প্রথম সিজনে পাকিস্তানের সকল ক্রিকেটার অংশ নিয়েছিল, পরবর্তীতে পাকিস্তানের কোনো ক্রিকেটারকে IPL এ দেখা যায়নি। এটা কি কারণ ছিল? অবশ্যই রাজনৈতিক কারণ ছিল। দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে কিন্তু IPL এ পাকিস্তানের ক্রিকেটাররা খেলতে পারে নাই, কোয়ালিটি থাকা সত্ত্বেও। ঠিক একই ভাবে তোমরা স্বাধীনতার 55 বছর পরে এসে পাকিস্তানের সাথে প্রেম করবা, পাকিস্তানের জঙ্গি সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পর্ক করবা, তাদের সাথে করবা, ঘর সংসার করবা, বাচ্চা কাচ্চা পয়দা করবা, সুদখুরি ইউনুস পাকিস্তানের পারপাস সার্ভ করবে। আর বাংলাদেশ ক্রিকেটের মধ্যে যে মৌলবাদী শক্তির উত্থান আমরা দেখেছি, নিয়ন্ত্রণ আমরা দেখেছি, সেটা দেখার পর তোমাদের কি মনে হয়? ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের দেশের নাগরিকদের মতের বাইরে গিয়ে ভারতবর্ষের ক্রিকেট বোর্ড BCCI তোমাদের ক্রিকেটারকে নিয়ে খেলাবে, বিনিময়ে দিবে 9 কোটি রুপি। এখন কান্নাকাটি করতেছো কেন? তোমরা তো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, তোমরা তো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলো। তাহলে ভারত আধিপত্যবাদ আচরণ করেছে, সেটার জন্য তোমরা সংগ্রাম করো, লড়াই করো, প্রয়োজনে দিল্লি অভিমুখে লং মার্চ ঘোষণা করো, সীমান্তে গিয়ে ঝামেলা করো। তোমরা ভারতীয় হাইকমিশনে হামলা করবা, ভারতীয় হাইকমিশনের গাড়িতে ইট পাটকেল ছুড়বা, ভারতের পতাকাকে পুড়িয়ে ফেলবা, আর ভারত তোমাদের ক্রিকেটারকে নিয়ে খেলাবে। এগুলা কেন ভাবো তোমরা? তোমাদের মধ্যে এত ডাবল স্ট্যান্ডার্ড কেন? বাঙালি জাতি এই জুলাই সন্ত্রাসে, এই জুলাই জঙ্গি উত্থানে সম্পৃক্ত প্রত্যেকটা ব্যক্তিবর্গ এবং এই জুলাই সন্ত্রাসকে সমর্থন দেওয়া প্রত্যেকটা ব্যক্তিবর্গের আগামী দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। জুলাই স্ক্যামে যারা সমর্থন দিয়েছিল, বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার সমর্থন দিয়েছিল, অধিকাংশ ক্রিকেটার স্ট্যাটাস দিয়েছে। আমি মুস্তাফিজকে সেই ক্ষেত্রে সেই তালিকায় অন্তর্ভুক্ত করবো না। মুস্তাফিজ যথেষ্ট সভ্য, 7-5 মধ্যে নাই, মাটির মানুষ। কিন্তু মুস্তাফিজ এই উগ্রপন্থী চরমপন্থী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর বলির পাঠা হলো। আজকে কেন বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার, প্রথম সারির ক্রিকেটার, তাকে ভারতীয় IPL এ খেলতে দেওয়া হলো না? ভারতবর্ষ কেন তাকে খেলতে দিল না? ভারতবর্ষের সাধারণ মানুষ কেন মুস্তাফিজকে হুমকি দিল? কেনই বা মুস্তাফিজের জন্য শাহরুখ খানকে হুমকির সম্মুখীন হতে হলো? সবটুকু দায় বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর। তারা প্রতিনিয়ত ভারতের বিভিন্ন বিষয়কে তুচ্ছতাচ্ছিল্য করেছে। পাশাপাশি বাংলাদেশে যে মবের সংস্কৃতি সৃষ্টি হয়েছে, এখন মুস্তাফিজ IPL খেলতে গেলে সেখানে যদি মবের হাতে পড়ে যায়, সেটা কি ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড বুঝে শুনে সেই সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কলকাতা নাইট রাইডার্সের সরাসরি তত্ত্বাবধানে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। হয়তোবা তাকে ক্ষতিপূরণ দেবে কিনা সেটা নিয়ে এখন কোনো তথ্য আসে নাই, আসতেও পারে। ভারতবর্ষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। কোনো জঙ্গিদের সাথে সম্পর্ক রাখার দরকার নেই। এখানে মুস্তাফিজ ভুক্তভোগী হয়েছে, তার 9 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে সে, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে জঙ্গি সন্ত্রাসীদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। জঙ্গি সন্ত্রাসীদের সাথে প্রয়োজনে কূটনৈতিক সকল সম্পর্ক ত্যাগ করা উচিত ভারতের। আমরা একটা সময় বলতাম ভারত বাংলাদেশে আক্রমণ করবে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম ভারত বাংলাদেশকে আক্রমণ করতে হবে না। ভারত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে। ভারত থেকে পেঁয়াজ না আসলে, ভারত থেকে রসুন না আসলে, ভারত থেকে কাঁচামরিচ না আসলে, ভারত থেকে গার্মেন্টসের মালামাল না আসলে, কাঁচামাল, ভারত থেকে ডাল না আসলে, ভারত থেকে চাল না আসলে,
ভারত থেকে মশলা না আসলে এই বাঙালি না খেয়ে মরবে। লিখে রাখেন আপনারা, কারণ ভারত থেকে আসার যে রপ্তানি আমদানি ব্যয়, এই ব্যয়টা পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে আমদানি রপ্তানি করতে গেলে দ্বিগুণ হয়ে যাবে, বেড়ে যাবে, যেটা বর্তমানে বাংলাদেশের সরকারের পক্ষে এফোর্ড করা সম্ভব না, কারণ অর্থনৈতিক অবস্থা খুবই জঘন্য, বাংলাদেশের ইকোনমিক্যাল অবস্থা খুবই জঘন্য, এটা তারা প্রকাশ করছে না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দেখবেন বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই দেশ আর অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ এই দেশে এখন যারা নিয়ন্ত্রণ করছে সব চোর, সব বাটপার। ইউনূস একটা ফার্স্ট ক্লাস চোর, ইউনূসের উপদেষ্টা পরিষদে যারা আছে সবগুলাই চোর, একটা ডাকাত। এই ডাকাতদের নিয়ন্ত্রণে বাংলাদেশ চলবে আর বাংলাদেশ স্থিতিশীল থাকবে, এটা আপনারা যদি ভেবে থাকেন তবে ভুল ভাবছেন। মুস্তাফিজের মতো অসংখ্য মানুষ ভুক্তভোগী হবে এই জঙ্গিদের কারণে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে সুপরিচিতি পেয়ে গেছে। এখান থেকে বাংলাদেশকে বের করার মতো সামর্থ্য এই মুহূর্তে বাংলাদেশের কোনো নেতার মধ্যে নাই। বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গিবাদ একটা মেসাকার সৃষ্টি করে ফেলেছে। যে কোনো সময় দেখবেন বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে। পাকিস্তানের যে আধিপত্য বাংলাদেশে দেখতে পাচ্ছি, তাতে করে এই বাংলাদেশের রক্ষা হওয়ার কোনো পথ খোলা আছে বলে আমার এই মুহূর্তে আর মনে হচ্ছে না। কেমন লাগতেছে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী সুশীল এরা এখন ভারতকে দোষারোপ করছে, ভারত কেন ক্রিকেটের মধ্যে খেলাধুলা মিশায়, তোমরা ভারতের সাথে সম্পর্ক নষ্ট করবা, তোমরা ভারতের এটা করবা, ভারত বয়কট করবা, তো ভারতের আইপিএল বয়কট করো। অনেকে বলার চেষ্টা করছে ভারতের সকল টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিতে। ভারতের টিভি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করলে বাংলাদেশের নারী জাতি যারা ভারতের সিরিয়ালের ভক্ত, তারাই তোমাদেরকে পিটিয়ে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে, আর কাউকে লাগবে না। সবকিছু করার পূর্বে ভাবা উচিত তোমার সক্ষমতা কতটুকু, তোমার ধারণ ক্ষমতা কতটুকু, ঠিক কোথায় গিয়ে তোমাকে থামতে হবে এটা তোমাকে বুঝতে হবে, অন্যথায় তুমি কখনোই সফলতার শেখরে অবতরণ করতে পারবা না। এটাই বাস্তবতা। বিশেষজ্ঞ তাসনিম জারা এনসিপি থেকে যে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিল, তার মনোনয়নকে বাতিল করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, বিস্তারিত ব্যাখ্যা হয়তো আপনারা শীঘ্রই জানতে পারবেন। এখন বিস্তারিত ব্যাখ্যা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। নির্বাচন কমিশনকে স্বচ্ছ প্রমাণ করার জন্য এটা একটা সাজানো নাটক। তাসনিম জারা আরো একাধিক ব্যক্তিবর্গের মনোনয়ন বাতিল হতে পারে, পরবর্তীতে তারা আপিল করবে, আপিলের পর দেখবেন তারা আবার মনোনয়নপত্র ফিরে পাবে। সো এইসব বিষয় নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই, এগুলো আমি আপনাদেরকে আবার বলে রাখতেছি। তাসনিম জারা সহ একাধিক ব্যক্তিবর্গের মনোনয়ন বাতিল হবে, আপিলের মধ্য দিয়ে আবার দেখবেন তারা মনোনয়ন ফিরে পেয়েছে। এগুলো সবকিছু করা হচ্ছে নির্বাচন কমিশনকে বৈধ প্রমাণ করার জন্য, নির্বাচন কমিশনকে স্বচ্ছ প্রমাণ করার জন্য। নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, এটা সাধারণ মানুষকে মেসেজ দেওয়ার জন্য এবং বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে মেসেজ দেওয়ার জন্য, পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা মেসেজ দেওয়া হবে যে সরকারের পৃষ্ঠপোষকতায় যারা ছিল বা আছে তারাও তাদের মনোনয়ন সঠিকভাবে যদি তারা দাখিল করতে না পারে সেক্ষেত্রে বাতিল করে দেওয়া হচ্ছে। এই একটা মেসেজ দেওয়ার জন্য তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে সাময়িকভাবে, এবং খুব শীঘ্রই দেখবেন সেটা সে ফিরে পেয়েছে। এসব নাটকে আপনারা কেউ কান দিয়েন না, এসব নাটক দেখারই প্রয়োজন নাই। আজকে মানিকগঞ্জের এক আসনের বিএনপির প্রার্থী জিন্না কবির বক্তব্য দিতেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সনাতনীরা যদি ধানের শীষে ভোট না দেয় তারা বাংলাদেশে থাকতে পারবে না, তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। ভিডিওটা দেখেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না, এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। এই ভিডিওতে সে যা বললো এটা কি কোনো সভ্য রাজনৈতিক মানুষের মধ্যে পড়ে? এটা কি কোনো সভ্য রাজনৈতিক দলের কোনো নেতার বক্তব্য হইতে পারে? এটা কি কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নেতার মুখের বাণী হতে পারে? একটা দেশে কে কাকে ভোট দেবে, কে কাকে ভোট দেবে না, এটা তার রাষ্ট্রীয় অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা। তাহলে এইখানে কেন হস্তক্ষেপ করা হচ্ছে? কে কাকে ভোট দেবে সেটা তো তার ব্যক্তিগত বিষয়, সেটা তো তার পছন্দের উপর নির্ভরশীল। ধানের শীষ প্রতীকে ভোট না দিলে বাংলাদেশে থাকতে পারবে না, বাংলাদেশে থাকতে দেওয়া হবে না সনাতনী এবং আওয়ামী লীগদেরকে। দেশটা কি খালেদা জিয়ার বাপের? দেশটা কি তারেক রহমানের বাপের? দেশটাকে জিন্না কবিরের বাপে তাকে বর্গা দিয়ে গেছে? বিএনপি কখনোই শুধরাবে না, পৃথিবীর সবকিছু শুধরাবে, কিন্তু বিএনপি নামক এই অসভ্য ইতর বদমাশদের যে রাজনৈতিক দল, এই দল কখনো শুধরাবে না। এরা জোর করে সবকিছু আদায় করতে চায়। বাংলাদেশের মানুষকে জোর করে কোনো কিছু আদায় করে কেউ দীর্ঘমেয়াদে থাকতে পারে না। এরা এটা বুঝতে পারতেছে না, এরা এখনো লম্ফজম্ব করতেছে। যাই হোক, মুস্তাফিজের এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন, অনেকে ভারতকে অপমান করছেন, অপদস্থ করছেন। আপনাদেরকে বলি, ভারত তাদের সিদ্ধান্তে অটুট, তাদের সিদ্ধান্তে অটুট থাকা প্রয়োজন বলে মনে করি। ভারতের এত মানুষের চাওয়ার বাইরে গিয়ে ভারতের ক্রিকেট বোর্ড কিংবা কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে খেলানোর মতো একটা ভয়ঙ্কর সিদ্ধান্তে তারা কখনো আগাবে না। সো যা হয়েছে ভালো হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ, আইপিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ, এরকম জঙ্গিবাদী উগ্রবাদী গোষ্ঠীর সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখার জন্য। আমি আবারও বলছি, মুস্তাফিজ আমার দেশের ক্রিকেটার, অনেক প্রতিভাবান, মুস্তাফিজ অনেক ভালো মানুষ, মুস্তাফিজের বিপক্ষে আমি কোনো কথা বলছি না, কিন্তু মুস্তাফিজ এই তথাকথিত মৌলবাদী জঙ্গি উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর জন্য একটা বিশাল ক্ষতির শিকার হলো। কারণ সামনে টি-20 বিশ্বকাপ, এর আগে যদি মুস্তাফিজ আইপিএল খেলতে পারতো তাহলে তার জন্য অনেকটা ভালো হতো, বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য অনেকটা ভালো হতো। বাংলাদেশ ন্যাশনাল টিমে যারা মৌলবাদী গোষ্ঠী আছে, মৌলবাদী চক্র আছে, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। অদূর ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আরো অনেক ঘটবে, মাথায় রাখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা ব্যানার এবং হেডলাইন যেটা করেছি সেটা থেকে বুঝতে পারছেন যে আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে, এবং তা আসছে 11ই জানুয়ারির পর। 11ই জানুয়ারির পর, অথবা 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি, যে কোনো মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। আর সেটা হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মূল কাণ্ডারি। কারণ হচ্ছে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। আমরা বারবার বলছিলাম আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, দেশের জনগণও বলছিল যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। এরপরেও বর্তমান এই ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট তারা নির্বাচন করতে চাচ্ছেন একতরফা নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলকে আপনার নিষিদ্ধ রেখে নির্বাচন হয়নি। সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে। হ্যাঁ, কখনো কখনো অনেক দল আপনার নির্বাচন করেনি, বয়কট করেছে, কিন্তু আওয়ামী লীগ কখনো বয়কট করেনি, এবং আওয়ামী লীগ এখনো বলছে যে তারা বয়কট করে না,
তারা নির্বাচনে বিশ্বাসী, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী, এবং সেই নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই করতে হবে। এরপরে কি কি হবে তা আমরা এখনো জানি না। এদিকে তো সারা দেশের ম্যাক্সিমাম বন্দর, পোর্ট, বিমানবন্দর, নৌবন্দর সবই অলরেডি বিক্রি হয়ে গেছে, আর কিছু বাকিও নেই। আর এই দেশ রক্ষা করার জন্য, এই দেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার রক্ষার জন্য আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা 11 তারিখের পর যে কোনো সময় বৃহৎ আন্দোলনের ডাক দিবেন। সেটা হতে পারে হরতাল, হতে পারে বিশাল বিশাল মিছিল, হতে পারে টোটাল ব্লকআউট, হতে পারে অসহযোগ আন্দোলনের মতো কোনো আন্দোলন। সেই আন্দোলনকে বেগবান করার জন্য নেত্রী অলরেডি এর আগেই বলেছেন যে নেতা কর্মী যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। হ্যাঁ, আমি আপনাদের মতো আমিও মানি, এখন আমাদের কোনো নেতা নেই, এখন আমাদের একজনই আছে, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আগে যেমন মিছিল হতো না, এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এখন আমরা বলি এক নেত্রীর এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ। আর এই শেখ হাসিনার বাংলাদেশ গড়ার জন্য, শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এনে, সসম্মানে দেশে ফিরিয়ে এনে ক্ষমতার মসনদে বসানোর জন্য আমরা 11 তারিখের পরে নেত্রী যেভাবে বলবেন সেইভাবে সারা বাংলাদেশে আন্দোলন বেগবান করবেন। আমরা যারা অনলাইনে, অফলাইনে, রাস্তায় যে যেখানে পারছেন সেখানেই এই আন্দোলন গড়ে তুলতে হবে, কোনো ভেদাভেদ ছাড়া, কোনো গ্রুপিং ছাড়া। আমাদের কাছে এই মুহূর্তে ভুলে যান কোনো গ্রুপিং, অমুক ভাই তমুক ভাই ভুলে যান, আমরা এক নেত্রীর নির্দেশেই কাজ করব। কারণ আমাদের এখন যদি আমরা গ্রুপিং করতে থাকি, আরও করতে থাকি, আমাদের অবস্থা আরও নিঃশেষ হবে। আপনারা বিএনপির নেতার সেই বক্তব্যটাই শুনেছেন, জবাই করবে আপনাদের, কেউ স্বাধীনভাবে থাকতে পারবেন না, সে বলেই দিচ্ছে, তারা কন্টিনিউ বলে যাচ্ছে। সুতরাং এই হায়নাদেরকে দমানোর জন্যই 11 তারিখের পর যে কোনো মুহূর্তে নেত্রী যে আন্দোলনটা ডাক দিবেন সেই আন্দোলনকে আমাদের সফল করতে হবে। দিন শেষে সেই বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া, এসআই সন্তোষ শর্মাকে জ্বালিয়ে দেওয়া, যে প্রকাশ্য স্বীকারোক্তি দিয়েছিল থানায় বসে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদিকে পুলিশ আটক করেছে। এখন এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে যে পুলিশ এই কাজ কেন করলো, খুব কাজের কাজ করছে, এটা করা জরুরি ছিল। দেখেন, আপনি একটা থানার মধ্যে বসে প্রকাশ্যে আপনি দুইটা ক্রাইমের আন্দোলন, এক ছিল থানাতে জ্বালাও পোড়াও, পুলিশ সদস্যদেরকে বাইচা বাইচা হত্যা করা, এটা তো ছিল আরেকটা অন্য মুভমেন্ট, তাই না? এটা বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পারছে পরে। তো তোমরা এই কাজ করছো, আবার পুলিশের সামনে এসে বলবা পুলিশ তোমাদেরকে ছেড়ে দিবে, এটা তুমি কেন আশা করছো? মানে 71 সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, তো এখন মুক্তিযোদ্ধা হয়ে সে কোনো মার্ডার করবে, কোনো ক্রাইম করবে, পুলিশ তো রাজাকার ছিল না, তাই না? যে ওই মুহূর্তে তো পুলিশের বিষয়টা এরকম ছিল না যে আপনি পুলিশ মারলে এটা জায়েজ করছে রাষ্ট্র, আর এটাকে কোনো আইনে এস্টাবলিশ করা যাবে? তবে মজার বিষয় হচ্ছে, আমি যখন নিউজটা করছি তখন হবিগঞ্জ থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সেই এলাকার যারা কর্মী এবং সমর্থক আছেন। হবিগঞ্জ থানাকে প্রোটেকশন দিতে আমরা সেখানে সেনাবাহিনীর উপস্থিতি দেখছি। এটাও কি বাড়াবাড়ি না? অবশ্যই বাড়াবাড়ি। আপনাকে আইনের ভেতর থাকতে হবে। অনেকে এখনো বোঝে নাই দিন শেষে যে প্রত্যেকেই বাটে পড়বে, কারণ আপনি হুট করে এসে একটা ঘটনা ঘটাই দিতে পারবেন, কিন্তু এর পরবর্তীতে দিন শেষে যে অ্যাকশনগুলো আপনার বিরুদ্ধে হবে সেটাকে আপনি নিতে পারবেন। প্রথম আলো ডেইলি স্টারে হামলা চালাইছে, একজনের কি এই মুহূর্তে রক্ষা হইতেছে? প্রত্যেককে ধরবে ভাই, এটাই হচ্ছে বাস্তবতা। 5 আগস্টের আগে পরে পুলিশ সদস্যদেরকে যারা ভিকটিম বানাইয়া ঘটনা ঘটাইছেন, আপনাদের প্রত্যেকের কিন্তু বিচার হবে, এটা আপনারা এখনো বোঝেন নাই। কারণ এটা পুলিশ কমিউনিটির একটা প্রতিশোধের ইস্যু হোক, রক্তক্ষরণের ইস্যু হোক, এটা কিন্তু হয়েছে। আর কেন বাইচা বাইচা এসআই সন্তোষ শর্মাকে ওই রাতে শেষ করা হয়েছিল, এটার পেছনেও অন্য কোনো উদ্দেশ্য ছিল বলে আমারও মনে হয়। কারণ কি, যেই রাতে এই ঘটনা হয়েছে, আমি গতকালকে নিউজটাতে বলছি, এখানে প্রায় 50 জন পুলিশ সদস্যকে একটা রুমে আটক রাখা হয়েছিল। সবাইকে বের করে দিয়ে বেছে বেছে এসআই সন্তোষ শর্মা তাকেই কেন টার্গেট করা হলো? পেছনে কি উদ্দেশ্য ছিল? সংখ্যাগুরু অথবা এসআই সন্তোষ শর্মা কি কোনো অত্যাচারী পুলিশের এসআই ছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করা কোন একজন পুলিশ অফিসার? সবকিছু ইনভেস্টিগেশন হইতে হবে। কেন এসআই শর্মাকেই আপনার বেছে নেওয়া হয়েছিল ওই রাত্রে? নিশ্চয়ই এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য মতলব ছিল। হইতে পারে এসআই সন্তোষ শর্মা একজন অত্যাচারী পুলিশ অফিসার ছিল, ক্ষমতার অপব্যবহার করছে দলের সাথে লেয়া জোড়াইকা, অথবা অন্য কোনো উদ্দেশ্যে এসআই সন্তোষ শর্মাকে টার্গেট করা হয়েছিল। তো আজকে হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কারণ দর্শানোর নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল, সাময়িকভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু পুলিশ এর ব্যাপারে অ্যাকশন নিয়েছে। গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার আলীর ছেলে এনামুল হাসান নয়নকে আটক করে পুলিশ দাবি করে ডেভিল হান্ট ফেজ 2 অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছিল। এরপরে এই মাহাদি হাসান তাকে ছোটাতে এসে এখানে বাকবিতণ্ডা অনেক কিছুই তৈরি হয়েছে। ইভেন পরবর্তী সময় গতকালকের ঘটনার পরে সার একটা বক্তব্য দিছিল সার্জিস বাকিদেরকে নিয়ে, যে তারাও তো একসময় ছাত্রলীগ করতো, তো তারাও তো জুলাই আন্দোলনের সময় প্রধান অগ্রনায়কের ভূমিকা রাখছে। এরকম অনেক ছাত্রলীগের নেতাকর্মী 5 আগস্টের আগে বিভিন্ন কমিটিতে ছিল, কিন্তু সেই কমিটিগুলোকে দেখে দেখে তাদেরকে যেটা গ্রেপ্তার করা হয়েছে, মাহাদি সেটার প্রতিবাদ করছে। এটা নিয়ে মাহাদির একটা অংশ আমি সাপোর্ট করি। কোনটা? ওই সময় আওয়ামী লীগ তো নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না,
কেউ আওয়ামী লীগে ছিল, কেউ যুবলীগে ছিল, কেউ ছাত্রলীগে ছিল। যদি সে কোনো অপরাধী হয়ে থাকে তার ব্যাপারে আপনি বিচার করবেন, কিন্তু কমিটিতে থাকার কারণে একটা ভালো ছেলেকে আপনি নিয়ে রাত্রেবেলা তুলে নিয়ে আসবেন, এখানেও পুলিশের কিন্তু একটু যাচাই বাছাই করা জরুরি। কারণ এক মাকে তো শীত যায় না, এগুলো তো ঘুরে বাংলাদেশে। যে নির্দিষ্ট অপরাধী উপর মহল, তো আওয়ামী লীগের সময় তো উপর মহলই অর্ডার দিছে, আওয়ামী লীগের সময় কি নিম্ন মহল অর্ডার করছে? উপর মহল থেকে অর্ডার আসতো, এখনো উপর মহল থেকে অর্ডার আসে। এখন তো ইউনূসের সরকার, তাহলে কারা উপর মহল থেকে অর্ডার দিচ্ছে? যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, মানুষের উপর অন্যায় অত্যাচার করছে, তার বিচার শতভাগ হওয়া উচিত। কিন্তু মামলা বাণিজ্যের জন্য একজনের নাম দিয়ে দেওয়া, একটা ভালো ছেলেকে, লোকাল এলাকার ভালো ছেলে ফাঁসাই দেওয়া, এগুলো তো আবার হইতে পারে না। কারণ প্রতিক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তবে মাহাদিকে আটকের বিষয়টাকে আমি পজিটিভ হিসেবে দেখছি, কারণ সে এখানে স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছে তার অপরাধে। এখন কেউ কেউ বলছেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে, একটু পরে ছাইড়া দেওয়া হবে। কেউ কেউ বলছেন পরিস্থিতি খারাপ হতে পারে, হবিগঞ্জে আজকে রাতে অনেক কিছু হতে পারে, উত্তেজনা, টান টান পরিস্থিতি, দুই দিকে সেনাবাহিনী মোতায়েন, বিজিবি, পুলিশ, সবকিছু মিলে একটা হুলস্থুল কাণ্ড। তবে আমরা মনে করি সবাইকে ধৈর্য ধরতে হবে, আইন আইনের গতিতে চলবে, নিরপরাধ কেউ যেন শাস্তি না পায় সেটা খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সে সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।